নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে 2010-এর তেলুগু সিনেমা বেদম, যেটার হিন্দি টাইটেল হচ্ছে অন্তিম ফেসলা। এই ছবির মধ্যে ফিচার করেছিলেন আল্লু অর্জুন, তার সাথে ছিলেন অনুষ্কা শেট্টি এবং তার সাথে সাপোর্টিং কাস্টে ছিলেন মনোজ মাঞ্চু, মনোজ বাজপেয়ী এবং একটা ছোট্ট অ্যাপিয়ারেন্সে ব্রহ্মানন্দম। এবারে আল্লু অর্জুন বলতে আমাদের সবার প্রথমে কি মনে আসে? যেটা মনে আসে সেটা হচ্ছে একটা লজিকলেস, ব্রেনলেস এন্টারটেনমেন্ট সিনেমা। আমি যে আল্লু অর্জুনের সিনেমা প্রচুর দেখেছি একথা আমি বলতে পারবো না, তার কাজ আমি খুবই কম দেখেছি। তবে যেটুকু যা দেখেছি তাতে এটা নির্দ্বিধায় বলাই যায় যে অ্যাকচুয়ালিতে উনি যে ধরনের ছবি করে থাকেন আর কি, মূলত সেই ছবিগুলো থেকে যদি ওনাকে সরিয়ে নেওয়া হয়, ছবিগুলো কিন্তু আদতে এক একটা ট্র্যাশ সিনেমা। এবারে সেই ছবিগুলোর মধ্যে আল্লু অর্জুন তিনি এমন কিছু একটা করেন, এমন কিছু একটা করে থাকেন যে কারণে ছবিগুলো দেখার সময় বা দেখার পর আফটারঅল কিন্তু ট্র্যাশ কিন্তু মনে হয় না। মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ছবিগুলো থেকে আল্লু অর্জুনকে সরিয়ে নিলে ছবিগুলো ট্র্যাশ ছবি, কিন্তু যেহেতু ছবির মধ্যে উনি আছেন, উনি কিন্তু ছবির মধ্যে এমন কিছু একটা করছেন, ছবিগুলো কিন্তু আলটিমেটলি ওয়ার্ক করে যাচ্ছে একটা ব্রেনলেস, লজিকলেস এন্টারটেনমেন্ট সিনেমা হিসাবে। কিন্তু আমি বলবো যে বেদম এই ছবিটা হচ্ছে আল্লু অর্জুনের কেরিয়ারের একটা ব্যতিক্রমী সিনেমা। এবারে ব্যতিক্রমী সিনেমা বলতে কি মানে খুব সিরিয়াস জোনের একটা আউট অফ সিনেমা বোঝাচ্ছে? না, একেবারেই না। ছবিটা পুরোদস্তুর একটা কমার্শিয়াল সিনেমায়, কিন্তু সেই কমার্শিয়াল বা সেই মেন স্ট্রিম জোনের মধ্যে এটা হচ্ছে একটা ব্যতিক্রমী সিনেমা। মানে বলা যেতে পারে যে যদি তোমরা আল্লু অর্জুনকে একটা ডিফারেন্ট অবতারে দেখতে চাও, বা যদি তার থেকে কোনো এক্সপেরিমেন্টাল ছবি পেতে চাও, বেদম হচ্ছে মাস্ট ওয়াচ সিনেমা। এই ছবির মধ্যে যদি আমি গল্প বিষয়ে আসি, ছবির মধ্যে কিন্তু অ্যাজ সাচ কোনো নির্দিষ্ট গল্প নেই। এখানে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যাদের জীবনের লক্ষ্য, তাদের স্বপ্ন, তাদের ক্রাইসিস, তাদের জার্নি, আমরা এগুলোই দেখতে পাচ্ছি। এবারে এটা দেখা যাচ্ছে গল্পের আমি বেসিক স্ট্রাকচারটা বললাম, প্রিমাইসটা বললাম। এবারে এর যে স্টোরি টেলিং সেটা হচ্ছে হাইপারলিঙ্ক স্টোরি টেলিং। ছবিটার যদি আমি রাইটিংয়ের কথা যদি আসি, ছবিটা প্রথম 30 থেকে 40 মিনিট ছবিটার সঙ্গে আমাদের জুড়তে একটু সমস্যা হয়, অতটা আমাদের জুড়তে পারে না। কারণ কি? কারণ এখানে পরিচালক ক্রিস তিনি ওই চরিত্রগুলোর যে জার্নি, তাদের যে ক্রাইসিস, তাদের যে লক্ষ্য বা এম, তাদের যে স্বপ্ন বা ড্রিম, এইগুলোর দিকে তিনি কিন্তু ফোকাস করেছেন। তাদের যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করেছেন। তো ছবির প্রথম 30 থেকে 40 মিনিট ছবিটা কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড বিল্ডিং বেশি করে সময় দিচ্ছে। এবার এই যে 30-40 মিনিট শুরুর দিকের আর কি প্রথমের, এখানে আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ছবিটা এই সময়, সেই সময় দাঁড়িয়ে, মানে 2010-এর কথা আমি বলছি, 2010-এ দাঁড়িয়ে যেরকম রেগুলার তেলুগু সিনেমা হতো, ছবিটা এক এক সময় সেই জোনে ঢুকে পড়ে। এবারে এই প্রবলেমটা পরের দিকে গিয়েও মিড ফেজের কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিন্তু ছবিটা লাস্ট 40 মিনিট ছবিটার মধ্যে এমন কিছু ঘটতে থাকে, এমন সব টুইস্ট অ্যান্ড টার্ন আসতে থাকে
যেটা কিন্তু ছবিটাকে বলবো একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। তার আগের যে ছবিটা ভালোই লাগছে, অ্যাকচুয়ালি ছবিটার মজা হচ্ছে এটাই যে যখন আমরা ক্যারেক্টারগুলোর ব্যাপারে জানছি, তাদের জার্নি, তাদের যে পেন বা তাদের কষ্ট, তাদের ক্রাইসিস, তাদের স্বপ্ন, যখন আমরা এগুলো জানছি তত আমরা চরিত্রগুলোর সঙ্গে এবং সেই ছবিটার সাথে আমরা তত বেশি জুড়ে যাচ্ছি। এবং ছবিটা লাস্ট 40 মিনিট ছবিটা যে যা হয় সেটা জাস্ট নেক্সট লেভেল, এবং সেখানে কিন্তু আমরা পুরোপুরি ইনভেস্টেড হয়ে যাই। এবং এই ছবির যে এন্ডিং, শেষের দিকটা, সেটা খুব ইমোশনাল, সেটা খুব ট্র্যাজিক। মানে বলা যেতে পারে যে 2010-এর সময় দাঁড়িয়ে দেখলে, মানে সেই সময় যে ধরনের তেলুগু সিনেমা হতো বা সেই সময় হিরোদের যেভাবে প্রেজেন্ট করা হতো, সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে ছবিটা কিন্তু মানে অনেক বেশি একটা ম্যাচিওর সিনেমা ছিল। আরও যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু ছবিটার মধ্যে অনেকগুলো চরিত্র আছে, তাদের ভিন্ন ভিন্ন সমস্যা বা ক্রাইসিস রয়েছে, তাদের স্বপ্নগুলো ভিন্ন ভিন্ন আছে, যে কারণে ছবিটার মধ্যে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কমেন্ট্রি মানে হতে দেখি আর কি। ছবিটা অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু কথা বলছে, যেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে বা এখন কিন্তু দাঁড়িয়ে দেখতে গেলেও টপিকগুলো কিন্তু খুব রেলিভেন্ট, খুব প্রাসঙ্গিক। ছবির মধ্যে বলতে হচ্ছে পারফরমেন্সের কথা। এই ছবির মধ্যে আল্লু অর্জুনের কাজ জাস্ট দেখো, লোকটা কি লেভেলের অভিনয় করেছিল, বিশেষত ওই লাস্ট 40 মিনিটে। এত দারুণ তার এক্সপ্রেশন, এত দারুণ তার মানে কি বলবো তাকানো, সব কিছুই আমি বলছি। প্রথম কথা, সে কিন্তু এই ছবির মধ্যে হিরো না হয়ে সে কিন্তু এখানে একটা ক্যারেক্টার রোল প্লে করেছে। জেনারেলি আমরা দেখে থাকি যে তেলুগু ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পরিমাণে হিরো ওয়ার্শিপিং হয়ে থাকে। তো আমি জানি না যে ছবিটা তেলুগু বেল্টের মধ্যে কতটা সফল হয়েছিল, কারণ তেলুগু ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে থাকে, মানে তেলুগু যারা দর্শক যারা থাকে, তারা হিরোকে সবসময় ওইভাবেই দেখতে যায় যে হিরো মারামারি করছে, ভিলেনদেরকে মারছে, এইভাবে দেখতে যায়। কিন্তু সেইখান দাঁড়িয়ে আল্লু অর্জুনকে যেরকমভাবে ভেঙেছিল বা যেরকম একটা এক্সপেরিয়েন্স রোল প্লে করেছিল, দেখবার মতো। মানে আমি তো এটাই বলবো এই ছবিটা দেখার পরে যে আল্লু অর্জুন উনি বড় স্কেলের ছবি করছেন, খুব ভালো কথা, তাকে লোকে সেভাবে জানে, তিনি ওইভাবেই সুপারস্টার হয়েছেন, তিনি ওই জন্য তিনি লেজেন্ড। তার সোয়াগ, তার প্রেজেন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমি বলবো যে এরকম ভালো স্ক্রিপ্টেড সিনেমা বা ভালো ক্যারেক্টার ড্রিভেন কাজ ওনার কিন্তু করা উচিত, যেখানে তার অভিনয় সত্ত্বটা কিন্তু উঠে আসে। লাস্ট 40 মিনিটে আল্লু অর্জুন জাস্ট ফাটিয়ে দিয়েছে, অসাধারণ ব্যাপক তার অভিনয়। এছাড়াও আমি বলবো ছবির মধ্যে আমার মনোজ বাজপেয়ীর কাজ খুব ভালো লেগেছে, তার ইস্যুটাও খুব রেলিভেন্ট, এখনকার যত ভীষণ, এখন আরও বেশি রেলিভেন্ট আর কি। অনুষ্কা শেট্টির কাজ আমার খুব ভালো লেগেছে, তারপরে মনোজ বাজপেয়ীর কাজ ভালো লেগেছে। এখানে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় কিন্তু দেখবার মতো। আর যদি আমি টেকনিক্যালি বলি তাহলে বলবো ছবিটা খুব রুটেডভাবে, খুব ছবিটা গ্রাউন্ডভাবে শ্যুট করা হয়েছে। কারণ যেহেতু ছবিটার মধ্যে যে ইস্যুগুলো দেখাচ্ছে, যে ক্রাইসিসগুলো দেখাচ্ছে, যেহেতু সেটা যেহেতু মানে আমাদেরই লাইফেরই গল্প দেখাচ্ছে, বা এই ক্রাইসিসগুলো যেহেতু আমাদের জীবনে যদি হয়ে থাকে, ঘটে থাকে, সেই কারণে কিন্তু ছবির যে সিনেমাটোগ্রাফি বা ছবির যে মেকিং বলি, যেভাবে যে শ্যুট করা হয়েছে, তার মধ্যে কিন্তু একটা কিন্তু রিয়ালিটির ছাপ কিন্তু আছে। এটাও কিন্তু আমাকে অবাক করেছে যে তেলুগু সিনেমা বরাবরই মানে লাউড হয়ে থাকে, ওভারতার হয়ে থাকে, কিন্তু এই ছবিটা সেই সময়ের মানে 2010-এর তেলুগু ছবির নিরিখে দেখতে গেলে অনেক বেশি কিন্তু সাটল একটা সিনেমা, মানে তার ট্রিটমেন্টের কথা আমি বলছি। ঠিক আছে, ছবিটার মধ্যে, ছবিটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু ছবিটার মধ্যে একটা কিন্তু রিয়ালিস্টিক টাচ কিন্তু ছবিটার মধ্যে ছিল। তো ওভারঅল আমি এটাই বলবো যে বেদম একটা দারুণ সিনেমা। অন্তত এটা বলা যায়
2010-এর নিরিখে দেখলে অনেক বেশি একটা ম্যাচিওর সিনেমা, এবং আজকের দাঁড়িয়ে দেখতে গেলে ছবিটা কিন্তু একটা ভীষণ রেলিভেন্ট সিনেমা। মানে এমন না যে ছবিটা সেই সময়ে খুব রেলিভেন্ট ছিল, ছবিটা এখনকার দিনে সেই যে প্রাসঙ্গিকতা সেটা হারিয়ে ফেলেছে, না সেটা একেবারেই নয়। কারণ যে ইস্যুগুলো দেখাচ্ছে সেটা কিন্তু আজকের দিনে মানুষ কিন্তু কানেক্ট কিন্তু করবে বলেই আমার ধারণা। তো বেদম যারা দেখনি এখন অবধি, এটাই বলবো, ইউটিউবে যাও, সার্চ করো, সেখানে গিয়ে অন্তিম ফ্যাসলা ফুল মুভি গোল্ডম্যান্স থেকে পেয়ে যাবে, দেখে ফেলো। যদি তোমরা আল্লু অর্জুনকে একটা ডিফারেন্ট অবতারে দেখতে চাও, ছবিটা অবশ্যই দেখে ফেলো, এবং তারপরে জানাও কমেন্টে তোমাদের বেদম কীরকম লাগলো। আর যাদের বেদম দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে এরকম আরও ভিডিও বা যে সিনেমার রিভিউ আমি করে থাকি আর কি, তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই সিনেমার সঙ্গে জুড়ে থেকো।